হ্যালো স্টুডেন্ট অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চিন রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 17 আজকে আমরা 17 শুরু করব। পেজ হচ্ছে 203। প্রথমে আমরা শর্ট অঙ্ক শুরু করব। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? আর পুরো ভিডিও দেখবে, দেখে ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরের ভিডিও পেতে তোমাদের কিন্তু শুরু হবে। এরপর কিন্তু আমাদের শুধু আর একটা কোশ্চিন থাকবে, তারপর আমরা কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চলে যাব, ঠিক আছে? তাহলে আমরা আজকে শুরু করছি মডেল কোশ্চিন পেপার 17, পেজ হচ্ছে 203, 1 নম্বর থেকে। দেখো প্রথম কোশ্চিন কি আছে, বলছে বিক্রয় মূল্যের উপর 7.1% লাভ হলে বিক্রয় মূল্যের উপর, তার আমি বলেছি যে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ধরে নেব। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। এবার প্রশ্ন হচ্ছে যদি আমরা বিক্রয় মূল্য ধরি, লাভ হলে কিন্তু বিয়োগ করব, আর ক্ষতি হলে কিন্তু যোগ করব। আর যদি আমরা ক্রয় মূল্য ধরতাম 100 টাকা, তাহলে লাভ হলে যোগ করতাম আর ক্ষতি হলে বিয়োগ করতাম, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আমাকে কিন্তু বিক্রয় মূল্য ধরতে হবে, যেহেতু বলা আছে যে বিক্রয় মূল্যের উপর 7.1% লাভে বিক্রয় মূল্যের উপর, তাহলে আমি কিন্তু প্রথমেই বিক্রয় মূল্য ধরে নেব 100 টাকা। আর যদি বিক্রয় মূল্য আমি 100 টাকা ধরি, লাভ হলে কিন্তু বিয়োগ করতে হবে। বিক্রয় মূল্য ধরলে লাভ হলে বিয়োগ, ক্ষতি হলে যোগ। আর যদি ক্রয় মূল্য 100 টাকা ধরি, লাভ হলে যোগ, ক্ষতি হলে বিয়োগ, বিপরীত, ঠিক আছে? দেখো ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা, ঠিক আছে? তাহলে আমরা যদি বিক্রয় মূল্য ধরে নেই, তাহলে লাভ হলে কিন্তু বিয়োগ করব, মানে ক্রয় মূল্য বের করতে হলে লাভের ক্ষেত্রে বিয়োগ আর ক্ষতির ক্ষেত্রে কিন্তু যোগ করব। কিন্তু যেহেতু বিক্রয় মূল্য আমরা 100 টাকা ধরছি, এবার লিখব যে বিক্রয় মূল্যের উপর 7.5% লাভ হলে, বিক্রয় মূল্যের উপর 7.5% লাভ হলে বিক্রয় মূল্যের উপর 15/2% লাভ হলে ক্রয় মূল্য ইকুয়াল টু তাহলে 100 বিয়োগ 15/2। আমি তো বলেছি যে যদি আমরা বিক্রয় মূল্য 100 টাকা ধরি, তাহলে কিন্তু লাভ হলে কিন্তু বিয়োগ, ক্ষতি হলে কিন্তু যোগ। আর যদি আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরতাম, তাহলে লাভ হলে যোগ আর ক্ষতি হলে বিয়োগ, ঠিক আছে? তাহলে এবার আমরা বিয়োগ করছি, দেখো তাহলে এখানে লসাগু হচ্ছে 2, তাহলে এখানে 200 বিয়োগ 15 সমান 185 নিচে 2 টাকা। তাহলে এখানে কিন্তু ক্রয় মূল্য 185 নিচে 2 টাকা। এখানে কিন্তু বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত, এখানে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, মানে আগে ক্রয় মূল্য তারপর বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখছি যে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য হচ্ছে 185 নিচে 2, 185 নিচে 2 ইস্টু বিক্রয় মূল্য হচ্ছে 100। বিক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য আমরা 100 ধরছি, আমার বিক্রয় মূল্য 100 ধরা অনুযায়ী ক্রয় মূল্য এটা কিন্তু, ঠিক আছে? এবার কিন্তু আমি একটা কথা বলছিলাম যে যখন ভগ্নাংশ অনুপাত থাকবে, আমরা কিন্তু হরের যা লসাগু, সেই লসাগু দ্বারা সবগুলোকে গুণ করলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাত পারবো। মানে ভগ্নাংশ অনুপাতকে যদি আমরা পূর্ণ সংখ্যার অনুপাত করতে চাই, তাহলে এই যে হরের লসাগু নিচে একটা 1 আছে, এই হরের লসাগু দ্বারা আমরা সবগুলোকে কিন্তু গুণ করব, তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা হবে। এখানে 2 আর 1-এর লসাগু 2, তাহলে এটাকেও আমরা 2 দ্বারা গুণ করব, একেও আমরা 2 দ্বারা গুণ করব, তাহলেই কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাত হবে। দেখো একটু
185 নিচে 2 গুণন 2 ইস্টু 100 গুণন 2, মানে হরের লসাগু দ্বারা কিন্তু সবগুলোকে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 185 ইস্টু 200। এবার আমরা কিন্তু ছোট করব, মানে 5 দিয়ে কিন্তু দুটোকেই ভাগ করা যাবে। এটাকে 5 দিয়ে ভাগ করছি, 3 5 15, 16 17 18, 5 7 35 ইস্টু 40। 5 দিয়ে ভাগলে 4 5 20 0। তাহলে এখানে 37 ইস্টু 40। তাহলে এ নম্বর আছে 37 ইস্টু 40, 43 ইস্টু 80, 20 ইস্টু 23 আর 23 ইস্টু 20। তাহলে অপশান এ আমার অ্যান্সার হবে, অপশান এ। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। হচ্ছে 1-এর 2 নম্বর বলছে এবিসিডি সামান্তরিকের কোণ এ ইকুয়াল টু হাফ কোণ বি। এবিসিডি সামান্তরিকের কোণ এ ইকুয়াল টু হাফ কোণ বি এবং বিসি ইকুয়াল টু বিডি হলে, বিসি আর বিডি সমান হলে এবিসিডি একটি কি আয়তক্ষেত্র, না কাইট, না বর্গক্ষেত্র, না রম্বস, সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা একটা সামান্তরিক আঁকাচ্ছি। মনে করি এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের নাম দিচ্ছি এ বি সি ডি। এবিসি সামান্তরিক বলছে কোণ এ ইকুয়াল টু হাফ কোণ বি। কোণ এ এই হাফ কোণ বি এর সঙ্গে হচ্ছে সমান। কোণ বি এর অর্ধেকের সঙ্গে কোণ এ হচ্ছে সমান। ঠিক আছে, আমরা তো জানি যে সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল। এই বিপরীত দুটো বাহু কিন্তু সমান্তরাল হবে। আর এখানে দেখো এ বি হচ্ছে ভেদক, তার মানে এখানে এডি সমান্তরাল বিসি এবং এ বি উহাদের ভেদক। তা আমরা জানি যে ভেদকের একই পাশের অন্তঃকোণ দুটির সমষ্টি হচ্ছে 2 সমকোণ। ঠিক আছে, আমি একটু একটা কাজ করে নিচ্ছি। এখানে দেওয়া আছে কোণ এ ইকুয়াল টু হাফ কোণ বি। কোণ এ ইকুয়াল টু হাফ কোণ বি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এ বি সি ডি একটি সামান্তরিক। এটা একটা সামান্তরিক। সামান্তরিকের কিন্তু বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল। তার মানে আমি লিখতে পারি যে এডি সমান্তরাল বিসি এবং এবি উহাদের ভেদক। এবি উহাদের ভেদক। এই দুটা বাহু, এই এডি বাহুর সঙ্গে বিসি বাহু সমান্তরাল, আর এবি হচ্ছে উহাদের ভেদক। আমরা জানি যে ভেদকের একই পাশের দুটি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তা আমি লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে এই দুটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি যে অতএব কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এবার কোণ এ সমান কি? কোণ এ সমান হচ্ছে হাফ কোণ বি প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ এ সমান হচ্ছে হাফ কোণ বি, পাশে লিখে দিচ্ছি যেহেতু কোণ এ ইকুয়াল টু হাফ কোণ বি। কমপ্লিট। এবার আমরা লসগু যোগ করছি, লসগু হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে কোণ বি প্লাস 2 কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, খুব ভালো করে দেখো যেহেতু এডি আর বিসি সমান্তরাল এবং এবি উহাদের ভেদক, এরম দুটো বাহু সমান্তরাল আছে, এরম একটা ভেদক আছে, তাহলে এই দুটো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। কমপ্লিট। এবার আমরা কিন্তু বজ্রগুণন করছি, এটা যোগ করলে 3 কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি গুণন 2। 180 ডিগ্রি গুণন 2 বজ্রগুণন। অতএব কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি গুণন 2, তার নিচে 3 দিয়ে কাটলে 60 ডিগ্রি, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা কোণ বি এর মান পেয়ে গেছি। এই কোণ বি হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি।
কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে কোণ এ হবে 60 ডিগ্রি, দুটা মিলে 180 ডিগ্রি, এই দুটো কোণে যোগফল 180, এটা যদি 120 হয় তাহলে এটা 60 হবে। এবার সামান্তরিকের বিপরীত কোণ সমান কোণ এ ইকুয়াল টু কোণ সি, এখানে লিখছি কোণ এ ইকুয়াল টু কোণ সি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, অতএব কোণ সি ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ সি 60 ডিগ্রি। আবার কোণ বি ইকুয়াল টু কোণ ডি ইকুয়াল টু 120 ডিগ্রি, অতএব কোণ ডি ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা কি হবে, আয়তক্ষেত্র? না, আয়তক্ষেত্রের চারটা বাহু সমান। আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র মনে করো, এটা একটা আয়তক্ষেত্র এ বি সি ডি, এর কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্রতিটা কোণ 90 ডিগ্রি। এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে কিন্তু প্রতিটা কোণ কী হবে, 90 ডিগ্রি হবে, কিন্তু এখানে এটা 60 এর 120, এটা 60 এর 120, আয়তক্ষেত্র না। এবার চলে আসতেছি কাইট। কাইট দেখো, এটা কাইট, কাইট এ বি সি ডি, কাইট হবে না, এটা একটা কাইট, কাইট কোণ আলাদা। এবার চলে আসতেছি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের চারটা বাহু সমান, বর্গক্ষেত্রে কিন্তু চারটা বাহু সমান, এটা হচ্ছে এ বি সি ডি, কোণগুলা কিন্তু 90 ডিগ্রি, কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র, কাইট, বর্গক্ষেত্র। এবার থাকলো রম্বস। রম্বস, রম্বস এটা হচ্ছে, এরও চারটা বাহু সমান, রম্বসের চারটা বাহু সমান, এটা হচ্ছে রম্বস। রম্বসের কিন্তু কর্ণ দুটি অসমান এবং কোণগুলা কিন্তু বিপরীত কোণ সমান, তার মানে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 60 ডিগ্রি, এটা যদি 120 ডিগ্রি হয় এটাও হবে 120 ডিগ্রি। তাহলে রম্বস, তাহলে আমার কিন্তু রম্বস হতে পারে, রম্বস মানে ডি, তাহলে অপশান ডি অ্যান্সার হবে, অপশান ডি রম্বস, অ্যান্সার হবে রম্বস। ঠিক আছে, 4 রকম। এবার চলে আসতেছি নেক্সট কোশ্চেন। 1/3 -1,2 ও 3,4 বিন্দু দ্বয় থেকে সম দূরবর্তী ওয়াই অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে? তাহলে ওয়াই অক্ষের উপর একটা বিন্দু আছে, আমরা জানি যে ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 0,y, এখানে 0 হবে, যেহেতু এক্সের মান 0 হতে হবে, ওয়াই অক্ষের উপর মানে এক্সের মান 0 আর ওয়াইয়ের মান যা হবে তাহলে 0,y। ঠিক আছে, আমরা কিন্তু সেটা ধরে নেব। আমি একটু দেখে দিচ্ছি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এখানে হচ্ছে দুটাই প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দুটা বিন্দু আছে, একটা আছে হচ্ছে -1,2, মনে করো এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে এ, এর স্থানাঙ্ক হচ্ছে -1,2। এবার এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে বি, এর স্থানাঙ্ক হচ্ছে 3,4। আমি কিন্তু ধরে নিচ্ছি, মনে করো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আর ওয়াই অক্ষের উপর একটা বিন্দু আছে, ওয়াই অক্ষের উপর বিন্দু, এটা আমি ধরে নিচ্ছি হচ্ছে সি,
এটা হবে হচ্ছে 0,y। তাহলে আমি কিন্তু ওয়াই অক্ষের উপর বিন্দুটা কিন্তু ধরে নিচ্ছি 0,y। এখানে যে বিন্দুটা হবে সেটা 0 আর ওয়াইয়ের মান যেটা সেটাই। ঠিক আছে, এখানে লিখে নিচ্ছি। ধরি 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 ওয়াই অক্ষের উপর উপর বিন্দুর স্থানাঙ্ক সি ইকুয়াল টু হচ্ছে 0,y। আমাকে কিন্তু এটাই অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে, আবার ধরে নিচ্ছি। ধরি এ ইকুয়াল টু -1,2 আর বি হচ্ছে 3,4। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একবার এসি বের করব আর একবার বিসি বের করব। এসি আর বিসি এই দূরত্বটা আমরা বের করব। এসি আর বিসি এই দূরত্ব আমরা কিন্তু এখান থেকে এসি আর বিসি কিন্তু সমদূরবর্তী। এসির মান যা হবে বিসির মানও সেই দূরত্বটা কিন্তু সমান হবে। তাহলে আমরা দূরত্ব বার করার ফর্মুলা জানি যে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। তাহলে আমরা প্রথমে এসি বের করছি। এসি আর সি হলো হচ্ছে 0,y সি। তাহলে আমরা প্রথমে এসি আমরা বের করছি। এসি ইকুয়াল টু রুটের মধ্যে, তাহলে এখানে হচ্ছে -1 মাইনাস 0 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 2 মাইনাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার, মানে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। পাশে হচ্ছে একক। তাহলে এখানে হচ্ছে -1 তার হোল স্কয়ার প্লাস এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। পাশে হচ্ছে একক সমান রুটের মধ্যে 1 প্লাস 4 2 স্কোয়ার 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। পাশে হচ্ছে একক। কমপ্লিট। তাহলে আমার এসি কমপ্লিট। এবার আমরা কিন্তু বিসি বার করব। এবার আমরা বার করছি বিসি। রুটের মধ্যে 3 মাইনাস 0 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস আর 4 মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। পাশে হচ্ছে একক। কমপ্লিট। তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এখানে y2 বলতে y। ঠিক আছে, এবার হচ্ছে এটা 3-এর থেকে 0 বাদ দিলে 3 তার হোল স্কয়ার। এটা হচ্ছে ফর্মুলায় পড়বে a মাইনাস বি তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। পাশে হচ্ছে একক। 3 স্কয়ার হচ্ছে 9 প্লাস 16 মাইনাস হচ্ছে 4 2 8 8y আর প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। পাশে হচ্ছে একক। ঠিক আছে, পাশে হচ্ছে একক। এখানে আরও একটা স্টেপ করছি। আরেকটা স্টেপ, তাহলে 16 আর 9 25 মাইনাস 8y প্লাস ওয়াই স্কোয়ার একক। কমপ্লিট। শর্ত অনুসারে কিন্তু এই এসি আর বিসি হচ্ছে সমান, বলছে সমদূরবর্তী। শর্ত অনুসারে এসি ইকুয়াল টু বিসি লিখব। শর্তানুসারে এসি ইকুয়াল টু বিসি। এবার এসির মান রুটের মধ্যে হচ্ছে এখানে 4 1 5, আমি 5 লিখে দিচ্ছি। 5 4 1 5 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু
রুটের মধ্যে 25 মাইনাস 8y প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ করছি। উভয় পক্ষে যদি বর্গ করে এখানে রুট উঠে যাবে, তাহলে এখানে 5 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে হবে 25 মাইনাস 8y প্লাস ওয়াই স্কোয়ার। উভয় দিকে কিন্তু আমি বর্গ করলাম। এবার উভয় দিক থেকে ওয়াই স্কোয়ার উঠে দিচ্ছি, তাহলে এখানে মাইনাস 4y, এটা এখানে আসলে প্লাস 8y, আর এখানে হচ্ছে 25 মাইনাস 5, 5টা উপর গেলে মাইনাস, আর 25 তো এপারে আসে, এটা এপারে আসলে প্লাস, তাহলে 8y তো 4y বাদ দিলে 4y ইকুয়াল টু 20, অতএব y ইকুয়াল টু 20 নিচে 4 কাটলে হচ্ছে 5। কমপ্লিট। তাহলে এবার আমরা লিখব যে ওয়াই অক্ষ উপর বিন্দু স্থানাঙ্ক, ওয়াই অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখছি ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু 0,5, ঠিক আছে। এবার আমরা অপশন দেখব। অপশন এ হচ্ছে 5,0, বি হচ্ছে 0,4, সি হচ্ছে 0,5, আর ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আমাদের হচ্ছে সি, অ্যান্সার হবে হচ্ছে সি। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে আমরা কিন্তু ওয়াই অক্ষর উপর বিন্দু সি, এটা 0,y কিন্তু ধরে নিলাম। তাহলে এখানে এসি আর বিসি সমান হবে, বলছে সমদূরবর্তী, মানে এসি আর বিসি হচ্ছে সমান। এসি এই দূরত্ব বের করলাম, এদিকে বিসি দূরত্ব বের করলাম, শর্তাংশ দুটো সমান করলাম। এবার রুটকে তোলার জন্য কিন্তু উভয় পক্ষে আমরা বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ, তাহলে কিন্তু রুটটা উঠে গেল। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর 4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8 সেমি হলে তার ক্ষেত্রফল কত? এখানে কিন্তু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আর বর্গের কর্ণের দৈর্ঘ্য মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, √2 বাহু, পাশে হচ্ছে একক, আর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, আমি একটু ছবি আঁকে নিচ্ছি। দেখো, মনে করি এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, আর নাম দিচ্ছি এ বি সি ডি। এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি, এটা দেওয়া আছে 8 সেমি। মনে করি এসি কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে কিন্তু কর্ণ দুটি কিন্তু সমান, আয়তক্ষেত্রের কর্ণ দুটি সমান, কিন্তু রম্বসের কর্ণ দুটি অসমান। ঠিক আছে, বর্গক্ষেত্রের দুটো কর্ণই সমান হবে, আর প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। বর্গক্ষেত্রে প্রতিটা কোণ 90 ডিগ্রি, 4টি বাহু সমান। ঠিক আছে, আর তাহলে আমরা লিখব যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। শর্তানুসারে এটাই ইকুয়াল টু 8। দেখব শর্তানুসারে √2 ইন্টু বাহু ইকুয়াল টু 8। এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8, আর আমার ফর্মুলা অনুযায়ী কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু, শর্তানুসারে দুটো সমান, বা বাহু ইকুয়াল টু 8/√2 এত সেমি। ঠিক আছে, আমরা কিন্তু বাহু পেয়ে গেলাম 8/√2 সেমি। এবার আমরা ক্ষেত্রফল বের করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু তার হোল স্কোয়ার বর্গ একক। লিখব অতএব
অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে বর্গ একক। এটা কিন্তু ফর্মুলা, বাহু তার হোল স্কয়ার বর্গ, এটা হচ্ছে ফর্মুলা। সমান সমান 8/√2 তার হচ্ছে হোল স্কয়ার বর্গ সেমি। এবার 8 স্কোয়ার হচ্ছে 64, আর √2 স্কোয়ার করলে কিন্তু 2 হবে, আর √2 ইন্টু √2 মানে √4, তার মানে হচ্ছে 2। √2 ইন্টু √2 গুণ করলে কিন্তু √4 ইকুয়াল টু 2। দুটো √2 গুণ করলে কিন্তু রুট উঠে যাবে, মানে √2 স্কোয়ার মানে 2, কাটলে হচ্ছে 32। তাহলে 32 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 32 বর্গ সেমি। অপশান এ হচ্ছে 64 বর্গ সেমি, অপশান বি হচ্ছে 128 বর্গ সেমি, অপশান সি হচ্ছে 32 বর্গ সেমি, অপশান ডি হচ্ছে 16 বর্গ সেমি। এখানে হচ্ছে সি, এখানে অ্যান্সার হবে হচ্ছে সি নম্বর অ্যান্সার হবে। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট 2-এর 1 নম্বর। দেখো 15টি খাতার ক্রয় মূল্য আর 12টি খাতার বিক্রয় মূল্যের সমান। মানে তুমি 15টি খাতা যত টাকা দিয়ে ক্রয় করেছো, 12টি খাতা বিক্রি করে ঠিক তত টাকায় তুমি পেয়েছো। আমরা ধরে নিচ্ছি, ধরি 15টি খাতার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, ঠিক আছে, অথবা 100 টাকা। তাহলে 12টি খাতার বিক্রয় মূল্য 100 টাকা, একটি খাতার বিক্রয় মূল্য কত, আর 15টি খাতার বিক্রয় মূল্য কত। তাহলে আমরা কিন্তু এক্স ধরছি, ধরি 12টি খাতার, ধরি 15টি খাতার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে 12টি খাতার বিক্রয় মূল্য হবে এক্স টাকা। তুমি 15টি খাতা যত টাকা দিয়ে ক্রয় করেছো, আর 12টি খাতা ঠিক তত টাকা দিয়ে তুমি বিক্রি হতো। আমরা তোমার কাছে আরও 3টি খাতা আছে, তার আগে তোমার টাকাটা উঠে গেছে, ঠিক আছে। তাহলে আমরা লিখব, ধরি 15টি খাতার ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। তাহলে আমরা কিন্তু ধরে নিলাম যে 15টি খাতার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে 12টি খাতার বিক্রয় মূল্য এক্স টাকা। 15টি খাতা তুমি যত দিয়ে কিনেছো, আর 12টি খাতা ঠিক তত টাকা দিয়ে তুমি বিক্রি করেছো, তাহলে 12টি খাতার বিক্রয় মূল্য কত হবে, এক্স টাকা। লিখব, অতএব 12টি খাতার বিক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। অতএব একটি খাতার বিক্রয় মূল্য, তাহলে এক্সের নিচে 12 টাকা। অতএব তোমার কাছে ছিল 15টি খাতা, তুমি 15টি খাতা কিনেছো, কিনে বিক্রি করছো, অতএব 15টি খাতার বিক্রয় মূল্য, তাহলে এক্স গুণন 15 আর নিচে হচ্ছে 12, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 4, তাহলে এখানে 5x/4 টাকা। ঠিক আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে, এখানে তুমি 15টি খাতা কিনেছো এক্স টাকা দিয়া, আর সেই 15টি খাতায় তুমি বিক্রি করেছো 5x/4 টাকা, তাহলে তার মানে তোমার লাভ হয়েছে। যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অতএব লাভ ইকুয়াল টু 5x/4 মাইনাস এক্স। এখানে ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 5x/4 টাকা, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে এখানে লসগু হচ্ছে 4, তাহলে এখানে 5x মাইনাস 4x, তার মানে হচ্ছে x/4 টাকা। তাহলে তোমার লাভ হলো হচ্ছে x/4 টাকা। এই যে x/4 টাকার লাভ হলো, এটা কত টাকায় লাভ হলো? আমরা সবসময় কিন্তু যখন শতকরা লাভ বের করতে যাব, আমরা কিন্তু ক্রয় মূল্য করে ধরবো, মানে এক্স টাকায় লাভ হয় x/4 টাকা, 1 হলে কত, 100 হলে কত, এক্স টাকায় লাভ হয় x/4 টাকা। আমরা এখানে লিখব যে এক্স টাকায় লাভ হয় ইকুয়াল টু x/4 টাকা। আমরা কিন্তু শতকরা লাভ বের করব, অতএব 1 টাকায় লাভ হয়
তাহলে x/4 ইন্টু এক্স, যখন এক ধরবো এক্সটা কিন্তু ডিভাইডেড নিচে হবে, অতএব 100 টাকায় লাভ হয়। তাহলে এক্স গুণন 100 আর নিচে 4 ইন্টু এক্স সমান 25 টাকা। তাহলে আমার কিন্তু লাভ হচ্ছে, মানে 100 টাকায় লাভ হচ্ছে 25 টাকা, তার মানে শতকরা লাভ কত? 25%। এবার লিখব অতএব লাভ ইকুয়াল টু 25%। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে, এইভাবে করবে। তাহলে আমরা কিন্তু ধরে নিছি যে 15টি খাতার ক্রয় মূল্য x টাকা, তাহলে 12টি খাতার বিক্রয় মূল্য x টাকা, একটি খাতার বিক্রয় মূল্য কত, আর 15টি খাতার বিক্রয় মূল্য কত, সেটা হচ্ছে 5x/4 টাকা। কিন্তু কিনেছে x টাকা দিয়ে, তাহলে লাভ কত? x/4। এবার লিখবো x টাকায় লাভ হয় x/4, 1 হলে কত, 100 হলে কত। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 2 নম্বর। বলছে ABC ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই, এডি মধ্যমার মধ্যবিন্দু ই বর্ধিত বিই এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। বলছে এসি ইকুয়াল টু 10.5 সেমি হলে বলছে এএফ এর দৈর্ঘ্য কত, মানে এএফ কত সেটা আমাকে বের করতে হবে। এখানে এসি দেওয়া আছে হচ্ছে 10.5 সেমি, মানে এসি ইকুয়াল টু 10.5 সেমি। বলছে এএফ ইকুয়াল টু কত সেটা আমাকে বের করতে হবে। আমি আগে ছবিটা এঁকে নিচ্ছি। এই একটা ছবি, এসি এ বি সি, বলছে এটি মধ্যমা মাঝখানে, এটি মধ্যমা, এখানে এটি মধ্যমার মধ্যবিন্দু ই, এর মধ্যবিন্দু হচ্ছে ই, মধ্যবিন্দু ই, এডি মধ্যমার মধ্যবিন্দু ই, বর্ধিত বিই এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, বর্ধিত বিই এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। কমপ্লিট। আমরা কিন্তু ডি বিন্দু দিয়া বিএফ এর সমান্তরাল সরলরেখা টানি, যাহা এসিকে জি বিন্দুতে ছেদ করে। আমরা কিন্তু ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল সরলরেখা টানি, যা এসিকে জি বিন্দুতে ছেদ করে। কমপ্লিট। আমি আবার বলছি, এবিসি ত্রিভুজের এডি হলো মধ্যমা মানে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, মধ্যমা মানে ডি বিসি এর মধ্যবিন্দু। এবার এডি মধ্যমার মধ্যবিন্দু ই, এবার বিই বর্ধিত বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করে। আবার আমরা অঙ্কনের সময় ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল সরলরেখা, এর সমান্তরাল এটা, যে এসিকে জি বিন্দুতে ছেদ করে। আমাকে দেখতে হবে যে এএফ এসির কত অংশ, সেটা আমাকে দেখতে হবে। দেখো, আমরা প্রথমে আগে এই ত্রিভুজ করব, ত্রিভুজ এডিজি। দেখো, এডিজি ত্রিভুজের কিন্তু এডি বাহুর মধ্যবিন্দু ই, আবার ইএফ সমান্তরাল ডিজি, অতএব এফ হচ্ছে এজি এর মধ্যবিন্দু। আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, সমান 2 ভাগে ভাগ করে। ঠিক আছে, আমি লিখছি। দেখো, ত্রিভুজ এডিজি এর এডি বাহুর মধ্যবিন্দু হলো ই, এবং ইএফ সমান্তরাল ডিজি। অতএব ইএফ
সমান্তরাল এবং ইএফ সমান্তরাল ডিজি। আমি আবার বলছি, ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা, দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তৃতীয় বাহুকে কি করবে? সমদ্বিখণ্ডিত। ইএফ সমান ডিজি। অতএব এফ হলো এজি এর মধ্যবিন্দু। অতএব এফ হলো এজি এর মধ্যবিন্দু। এফ হলো এজি এর মধ্যবিন্দু। অর্থাৎ এ এফ ইকুয়াল টু এফ জি। আমি আবার বলছি, মুখে বলছি, একটু খুব ভালো করে শুনে নাও। ত্রিভুজ এডিজি এর এডি বাহুর মধ্যবিন্দু হলো ই, এবং ইএফ সমান্তরাল ডিজি। অতএব ইএফ হলো এজি এর মধ্যবিন্দু। অর্থাৎ এএফ ইকুয়াল টু এফ জি। কমপ্লিট। আচ্ছা, এবার চলে আসতেছে এই ত্রিভুজ বিসিএফ। দেখো, বিসিএফ এর কিন্তু বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আমি লিখছি ত্রিভুজ বিসিএফ এর বিসি বাহুর মধ্যবিন্দু হলো দেখো একই লেখা আছে। দেখো, খালি এখানে এডি আছে, এখানে বিসি, এখানে বাহুর, এখানে মধ্যবিন্দু, এখানে হলো মধ্যবিন্দু হলো ডি, এবং ডিজি এবং বিএফ সমান্তরাল ডিজি। এখানে যা আছে এখানে তাই আছে, ডিজি। অতএব জি হলো এফসি এর মধ্যবিন্দু। জি হলো এফসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, অর্থাৎ এফ জি ইকুয়াল টু জিসি। আমি বুঝে দিচ্ছি, দেখো মুখে বুঝে দিচ্ছি। ত্রিভুজ বিসিএফ এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, আবার বিএফ সমান্তরাল ডিজি। এটা অঙ্কন অনুসারে বিএফ সমান্তরাল ডিজি। অতএব জি হলো এফসি এর মধ্যবিন্দু। আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। মানে এফ জি ইকুয়াল টু জিসি। তাই এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এ এফ ইকুয়াল টু এফ জি, আবার এফ জি ইকুয়াল টু জিসি। তার মানে এ এফ, এখানে দেখো এফ আর এফ জি আর জিসি, তার মানে এ এফ ইকুয়াল টু, অতএব এ এফ ইকুয়াল টু এফ জি ইকুয়াল টু জিসি। এই তিনটা বাহু কিন্তু সমান। অতএব এ এফ ইকুয়াল টু, এসি ইকুয়াল টু এ এফ প্লাস এফ জি প্লাস জিসি। এসি মানে কি? এসি মানে হচ্ছে এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহু, এই তিনটা বাহুর যোগফলই হচ্ছে এসি। আমি কিন্তু বুঝে দিচ্ছি, এটা শর্ট অঙ্ক, তোমাদের সুবিধা হবে। এটা কিন্তু উপপাদ্য আছে, তোমাদের কিন্তু উপপাদ্যের কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এসি, অতএব এসি। এবার এফ প্লাস এফ জি। দেখো এফ জি সমান এফ জি আর এফ সমান, তাহলে এখানে লিখছি এ এফ। আবার দেখো জিসির সঙ্গে এফ সমান, এর সঙ্গে এটা সমান এ এফ। তার মানে এসি ইকুয়াল টু 3 এ এফ।
3f, তার মানে af ইকুয়াল টু 1/3 এসি এখানে করছি। অতএব af ইকুয়াল টু 1/3 এসি। এই 3 এপার আসলে কিন্তু 1-এর নিচে আসবে, 3 এপারে আসলে, তাহলে af ইকুয়াল টু 1/3 এসি। অতএব af ইকুয়াল টু 1/3 গুণন এসির মান কত? এসির মান 10.5, এসির মান 10.5, 10.5, তাহলে 10.5 তাকে 3 দিয়ে ভাগ, 3 × 9, 3 × 9 1.5, এত সেমি, এত সেমি। ঠিক আছে, তার মানে আমরা লিখবো, অ্যান্সার লিখবো যে af ইকুয়াল টু 3.5 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। আমি কিন্তু উপপাদ্যর মতো করে বোঝা দিলাম, এটা কিন্তু উপপাদ্য আছে, তোমাদের কিন্তু অনেকটাই এটা মনে রাখলে কিন্তু তোমরা নিজেরাই উপপাদ্য লিখতে পারবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট 2-3 নম্বর হচ্ছে -2, বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী হলে বলছে সমান দূরে আছে এই বিন্দুটি, দুটা বিন্দু থেকে সমদূরবর্তী হলে বলছে এর মান কত, ওয়াই এর মান কত। আমাকে কিন্তু ওয়াই এর মান বের করতে হবে। আমি ধরে নিচ্ছি, ধরি এ ইকুয়াল টু -2, বি ইকুয়াল টু -3,7, ধরি সি ইকুয়াল টু 4,6। তাহলে এখান থেকে আমরা কিন্তু একবার এবি বার করব, একবার এসি বার করব। এবি আর এসি হচ্ছে সমান। প্রথমে বার করবো আমরা এবি মানে দুটো বিন্দুর দূরত্ব। প্রথমে আমরা বার করছি এবি ইকুয়াল টু রুটের মধ্যে -2 প্লাস 3, মাইনাসে প্লাস 3 তার হোল স্কোয়ার, প্লাস ওয়াই -7 তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক। তাহলে -2 আর মাইনাসে প্লাস 3 আর ওয়াই -7 তার হোল স্কোয়ার। এখানে হচ্ছে 1 তার হোল, 3-এর তা 2 বিয়োগ করলে 1, প্লাস এটা কিন্তু ফর্মুলায় a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার -2 ইন্টু ওয়াই ইন্টু 7 প্লাস 7 তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক, সমান রুটের মধ্যে 1 প্লাস ওয়াই স্কোয়ার -14y প্লাস 49 একক। তাহলে 49 একে 50, রুটের মধ্যে 50 প্লাস ওয়াই স্কোয়ার -14y প্লাস 14y এত একক। তাহলে 49 আর একে 50 প্লাস ওয়াই স্কোয়ার -14y কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা এসি, এবার বের করবো আমরা এসি। তাহলে রুটের মধ্যে -2 -4 তার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস ওয়াই -6 তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক। এবার আমরা কিন্তু এসি এই দুটো বিন্দু করছি, এসি সমান পরের স্টেপ দেখো, এটা হচ্ছে -6 তার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস এটা হচ্ছে a মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার -2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, পাশে হচ্ছে একক। তাহলে এটা হচ্ছে 36 প্লাস ওয়াই স্কোয়ার -12y প্লাস 36, পাশে হচ্ছে একক। তাই এখানে রুটের মধ্যে 36 72 প্লাস ওয়াই স্কোয়ার -12y, পাশে হচ্ছে একক। এইবার শর্ত অনুসারে এই দুটা কিন্তু সমান,
এখানে বলে দিচ্ছে যে সমদূরবর্তী, মানে এ বি আর এসি হচ্ছে সমান দূরে আছে। শর্তানুসারে এটা হচ্ছে রুটের মধ্যে 50 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y ইকুয়াল টু রুটের মধ্যে 72 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y। আমরা উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ। এইদিকে স্কোয়ার করলে রুট উঠবে, তাহলে 50 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y, আর এখানে হচ্ছে 72 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y। এই দুদিক তো ওয়াই স্কোয়ার উঠে দিচ্ছি, তাহলে আমরা কিন্তু 12yকে এপারে নিয়ে আসবো। এখানে আছে মাইনাস 14y প্লাস 12y ইকুয়াল টু এপারে আছে 72 মাইনাস 50, 72 মাইনাস 50 বিয়োগ করলে এখানে যে আমরা বিয়োগ করি মাইনাস 2y, আর এটা হচ্ছে 50, এখানে হচ্ছে 22, এখানে 22, 72 থেকে 50 বিয়োগ, অতএব ওয়াই ইকুয়াল টু মাইনাস 22-এর নিচে 2, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস 11। ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস 11, ঠিক আছে, মাইনাস 11। তাহলে আমরা লিখবো বলছে ওয়াইয়ের মান, এখানে লিখবো ওয়াই এর মান ইকুয়াল টু মাইনাস 11, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখো, দুটা বিন্দুর মধ্যে দূরত্ব, ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট। দেখো 352 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বৃত্ত থেকে দুটি সমমাপের, একটি বড় বৃত্ত থেকে দুটি সমমাপের সর্ববৃহৎ বৃত্ত কেটে নেওয়া হলো। হচ্ছে প্রতিটি বৃত্তের পরিধি কত, প্রতিটি বৃত্তের পরিধি কত। দেখো এরকম একটা বড় বৃত্ত আছে, এরকম একটা বড় বৃত্ত আছে, এই বড় বৃত্তের পরিধি হচ্ছে 352 সেমি, 352 সেমি। এই বৃত্তের পরিধি হচ্ছে 352 সেমি। কমপ্লিট। এখান থেকে সবচেয়ে বড় দুটি সমান মাপের বৃত্ত কেটে নেওয়া হলো। এই পরিধি দিয়ে আমরা দুটা বৃত্ত কেটে নিলাম। সবচেয়ে বড় এই একটা বৃত্ত কেটলাম, সবচেয়ে বড় এইরকম দুটা বৃত্ত কেটে নিলাম, সবচেয়ে বড় দুটা বৃত্ত কাটলাম, সবচেয়ে বড় সমমাপের এই সমমাপের দুটা বৃত্ত কেটে নিছি। বলছে প্রতিটি বৃত্তের পরিধি কত, তার মানে এই বৃত্তের যা পরিধি সেটাকে আমরা দুটা ভাগে ভাগ করলে সমমাপের পরিধি, সমমাপের বৃত্ত আমরা নিয়েছি, তাহলে এই বৃত্তকে দুটো ভাগে ভাগ করছি, এই দুটা বৃত্তের পরিধির সমষ্টি মানে এই বৃত্তের পরিধি। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে 352 সেমি পরিসীমা বিশিষ্ট বৃত্তকে সমমাপে বৃত্ত থেকে সমমাপের সর্ববৃহৎ বৃত্ত কেটে নিলে থেকে দুটি সমমাপের সর্ববৃহৎ বৃত্ত কেটে নিলে প্রতিটি বৃত্তের পরিধি হবে 352/2 এত সেমি।
কাটলে 2 একে 2, 7 দুগুণ 14, 176 সমান সমান 176 সেমি। এটাই অ্যান্সার। এই বৃত্তের পরিধি হবে 176 সেমি, আবার এই বৃত্তেরও পরিধি হবে 176 সেমি। এই দুটার যোগফল হবে 352 সেমি। ঠিক আছে, দুটার সমমাপের বৃত্ত আঁকাইছে, যাদের পরিধি হচ্ছে টোটাল এই দুটা বৃত্তের পরিধি হচ্ছে 352 সেমি। কমপ্লিট। তাহলে অ্যান্সার হবে 176 সেমি। নেক্সট অঙ্ক হচ্ছে 2 এর 5। এটা একটা রাশিবিজ্ঞানের অঙ্ক। দেখো এখানে ছক দেওয়া আছে, পরিসংখ্যা বিভাজন ছক। দেখো শ্রেণীসীমা আর পরিসংখ্যা। শ্রেণীসীমা হচ্ছে 70 থেকে 75 3 জন, 75 থেকে 80 হচ্ছে 4, 80 থেকে 85 5, আর 85 থেকে 90 হচ্ছে 8। বলছে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ও আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করা। এবার হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে যে কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে ওই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এবার শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে? উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, উচ্চসীমা 85 মাইনাস নিম্নসীমা, এটাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা দেখব পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণীর পরিসংখ্যা, আর নিচে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য। এবার শ্রেণীর পরিসংখ্যা তৃতীয় শ্রেণী বলছে, এটা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 5, উপরে হচ্ছে 5, আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5, কাটলে হচ্ছে 1। এটা হচ্ছে অ্যান্সার। পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে 1। এবার হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা মানে হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। শ্রেণীর পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করলে আপেক্ষিক পরিসংখ্যা পাওয়া যায়। শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণীর পরিসংখ্যা, পরিসংখ্যা আর মোট পরিসংখ্যা, পরিসংখ্যা। তাহলে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা এগুলো সব যোগ করতে হবে। এই যে 8 5 13, 13 আর 4 17, 17 20, মোট পরিসংখ্যা কিন্তু 20, আর শ্রেণীর পরিসংখ্যা 5, তার মানে হচ্ছে 5-এর নিচে 20। শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 5 আর মোট পরিসংখ্যা হচ্ছে 20, 5-এর 20, তার মানে 1-এর নিচে 4 সমান সমান 1-এর 4। এবার যদি আমরা 4 দিয়ে 1কে ভাগ করি তাহলে 0.25, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে 0.25। তাহলে মনে রেখে দিবে যে আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, আর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। ফর্মুলা কিন্তু অবশ্যই মনে রেখে দেবে। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করো, তাহলে পরের ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আর তোমাদের একটা কথা বলছি, তোমাদের যে জানাশোনা পরিচিত বন্ধু আছে তাদেরকে তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করো, তাহলে ওদের কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও। থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে।